এখানে না আসলেও পারতেন আপনি, মিস্টার সাদ আহমেদ। আহমেদও মুচকি এসে কাঁধ সাকিয়ে নির্বিকার গলায় জবাব দেয়। কেন, পুরনো অনুভূতি জেগে উঠেছে? রোজা ফট করে তাকালো আহমেদের চোখের দিকে, আবার সময়ের মধ্যেই চোখ ফিরিয়ে আনলো। আহমেদের চোখের দিকে সে আগে থেকেই কোনোভাবেই তাকাতে পারে না। এরপর রোজা বলল, অনুভূতি বলতে কোনো জিনিস আমার নেই, এক সময় ছিল, কিন্তু এখন কোনো ধরনের অনুভূতিই আমার মনের মধ্যে নেই। আহমেদ নির্বিকার চোখে তাকিয়ে রইল রোজার দিকে। আবারও নীরবতা বিরাজ করলো সেই স্থানে। রান্নাঘরে সমস্ত তরকারির বাটি ঠিক করছেন রাজিয়া রহমান। তার পাশাপাশি হাতে হাতে কাজ করে দিচ্ছে নূরা ও অহনা। নাহিদ এক পাশে বসে বসে আপেল খাচ্ছে। হুট করে রাজিয়া রহমান বলে উঠলেন, সে কি, আমি তো খেয়ালই করিনি। রিয়াদ কেন কেন নেই রে? ও তোদের মাঝে আসেনি? নাহিদ আপেলে কামড় বসিয়ে বলল, না আন্টি, আমাদের সাথে আসেনি। আসলে কেসের কাজ ছিল তো। চিন্তা করবেন না, আসার সময় ওকে ফোন দিয়েছিলাম, এখনই চলে আসবে হয়তো। বলতে না বলতেই রিয়াদ এসে হাজির হলো রান্নাঘরে। এসে রাজিয়া রহমানকে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো চলে এসেছে। ভালো আছি বাবা, তোমারই অপেক্ষায় ছিলাম। এসো বসো। রিয়াদ একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, ব্যাপার কি আন্টি? ড্রয়িং রুমে দেখলাম আহমেদ স্যার এবং ম্যাম চুপচাপ বসে আছে, কোনো কথাবার্তা নেই। দেখে যেন মনে হচ্ছে শোক দিবস পালন করছে। নাহিদ একটা শ্বাস ফেলে বলল, ভাবলাম একা রেখে আসলে একটু কথাবার্তা হবে, তা না, বসে বসে শোক দিবস পালন করছে। বসে বসে ঝগড়া করলেও তো হয়। সমস্ত রান্না করা তরকারি সাজিয়ে রাজিয়া রহমান একটু স্বস্তির শ্বাস ফেলে চেয়ারে বসলেন। হঠাৎ করে নূরা বলে উঠল, আচ্ছা আন্টি, একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না তো? রাজিয়া রহমান বলেন, হ্যাঁ মা বলো, কিছু মনে করব কেন, বলো কি বলবে। নাহিদ ও রিয়াদ উৎসুক হয়ে তাকিয়ে রইল নূরার প্রশ্ন শুনতে। নূরা বেশ অস্বস্তি নিয়ে বলল, না মানে আসলে আহমেদ স্যার এবং ম্যাম। এটুকু বলতে রাজিয়া রহমানের মুখ কালো হয়ে যায়। অহরাও একটু অপ্রস্তুত হয়ে পড়ে। নূরা বলতে থাকে, আসলে স্যার তো অনেক ভালো মানুষ, স্যারের মতো মানুষ হয় না। মিডিয়াতেও যেমন সবার কাছে উনি অনেক সম্মানিত, তার থেকেও বেশি বাস্তব জীবনে উনি অনেক বেশি অমায়িক। তাও কেন ম্যাম স্যারকে পছন্দ করেন না? আর অহনা আপুর কাছে শুনলাম ম্যাম আর স্যার নাকি অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন কি এমন হয়েছে যে এমন হয়ে গেল? নাহিদ হাতে থাকা আপেলটা সাইডে রেখে বলল, গুড কোয়েশ্চেন নোরা, এটা আমরাও খুব জানতে ইচ্ছা করে, কিন্তু ম্যামকে কখনো বলার সাহস হয়নি। রিয়াদও বলল, হ্যাঁ আন্টি, বিষয়টা আমারও খুব জানতে ইচ্ছা করে। আসলে হয়েছিলটা কি? এই অহনার বাচ্চা সব জানে, কিন্তু আমাদের বলে না। অহনা অপ্রস্তুত হয়ে বলল, না, ম্যাম আমাকে তেমন কিছুই বলেনি। ম্যামকে আমি 3 বছর ধরে চিনি। এই 3 বছরে যা যা হয়েছে তা আমি সব কিছুই জানি, কিন্তু এর আগের অতীত সম্পর্কে আমি কিছুই জানি না। শুধুমাত্র ম্যাম আমাকে একদিন বলেছিল যে ম্যামের নাকি স্যারের সাথে সম্পর্ক ছিল, সেটা মনে হয় ভার্সিটি লাইফে, কিন্তু এরপর কি হয়েছে ম্যাম এই বিষয়ে কাউকে কিছুই বলেনি। রাজিয়া রহমান সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, সে তো অনেক বড় কাহিনী। নূরা স্বভাবতই অনেক বেশি চঞ্চল, তাই এই বিষয়ে সে কোনো রকম ফণিতা না করে বলল, আন্টি প্লিজ বলুন না, খুব জানতে ইচ্ছে করছে, এখনই বলুন প্লিজ। অহনা, রিয়াদ এবং নাহিদও সহমত পোষণ করল। তারাও শুনতে চায় আসলে ঘটনাটা কি। রাজিয়া রহমান বলে উঠলেন, না না, আমি এগুলো বলতে পারবো না। এখন আমার সে অতীতের কথা আর মনে করতে ইচ্ছে করে না। কিন্তু বাকিরা মানল না। রাজিয়া রহমান প্রথমে রাজি না হলেও সবার জোরাজোরিতে তিনি বলতে রাজি হলেন। আচ্ছা, আমি তোমাদের বলবো, কিন্তু তোমাদের কথা দেয়া লাগবে। আমি যে তোমাদের সব বলেছি এটা এখনই আহমেদ ও রোজাকে বলবে না। সবাই রাজিয়া রহমানের কথায় রাজি হলো। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন, এই গল্পটা জানতে হলে তোমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 4 বছর আগে, যখন আহমেদ
এবং রোজা একে অপরের চিনত না। অতীত 4 বছর আগে। আহমেদের অতীতের আগে তোমাদের আগে জানা দরকার রোজার অতীতটা। তোমরা এখন যেভাবে রোজাকে দেখছো, রোজা আসলে এমন ছিল না, সে অনেক ভিন্ন ছিল। এখন তোমরা যে রোজাকে দেখছো সে অনেক কঠিন ব্যক্তিত্বের, কিন্তু আগে বরং সে অন্যান্য মেয়েদের থেকে একটু বেশি নরম ছিল। রোজার পরিবারটা অনেক মধ্যবিত্ত ছিল। রোজার মা একজন হাই স্কুলের টিচার ছিল। রোজার যখন 12 বছর বয়স তখন তার মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তার বাবা রমজান ইসলাম একজন গাড়ি ড্রাইভার ছিল। কোনো এক কারণে তার বাবাও প্যারালাইজড হয়ে যায় এবং তার 2 পা একদম অচল হয়ে যায়। রোজা তার বাবা মার একমাত্র সন্তানই ছিল। যখন রোজার বাবা এরকম অচল হয়ে গেল তখন মাত্র 17 বছর বয়সে রোজাকে পুরো পরিবারের হাল ধরতে হয়েছিল। পুরো পরিবার বলতে তো শুধু একমাত্র তার বাবাই ছিল। তার বাবার খরচ চালানো, ঔষধপত্র, তার নিজের পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে রোজার অনেক কঠিন জীবন যাচ্ছিল। সে তবু হার মানেনি। তোমরা হয়তো একটা কথা জানো না, রোজা অনেক ভালো গান করে। শুধুমাত্র আহমেদিনা, রোজা অনেক ভালো গান করতে পারে। সে মাঝে মাঝে এই গান গেয়ে টাকা উপার্জন করেছে, কিন্তু কোনো রকম বড় সিঙ্গারের স্বপ্ন দেখেনি। বিভিন্ন ক্লাব, বার, রাস্তাঘাট অথবা ছোট ছোট অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান এইসবে গান গেয়েই রোজা টাকা উপার্জন করেছে। এছাড়াও রোজার বাবার কিছু জমি ছিল গ্রামে। সে জমিতে রোজা তার চাচাদের সাহায্য নিয়ে অনেক ফসল লাগিয়েছিল। ফসল খুব একটা লাভ না করলেও লস হয়নি, সেখান থেকে কিছু টাকা আসতো। তবে এই সমস্ত কিছু দায়িত্ব একমাত্র রোজার উপর ছিল। কিন্তু যতদিনই যাচ্ছিল ততই রোজার পড়াশোনার খরচ, তার বাবার ঔষধ খরচ বেড়েই চলেছিল, যেটা রোজার পক্ষে চালানো সম্ভব ছিল না। যখন ভার্সিটিতে ভর্তি হলো তখন সে আরও বেশি সমস্যায় পড়তে থাকলো। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। রোজার একজন বান্ধবী ছিল, নাম হলো হুমায়রা। হুমায়রা তেমন একটা বড়লোক ছিল না, সেও রোজার মতো মধ্যবিত্ত ছিল। আসলে রোজার টাকা না থাকার কারণে তার কোনো রকম ভালো বন্ধুবান্ধব ছিল না। জানোই তো আজকাল টাকাই সব। যাই হোক, তো এমন করে একদিন ভার্সিটিতে সেমিস্টারে ফিস চাওয়া হলো, যেটা রোজার পক্ষে দেওয়া খুবই অসম্ভব ছিল। ভার্সিটির ফিস জমা দেওয়ার তারিখের আগের দিন, যেটা ছিল রোজার জীবনের এক নতুন মোড়। সোনালি সকালে রোজা ভার্সিটির বারান্দায় বসেছিল। সে সময় হুমায়রা আসতো আর কাঁধে হাত দিয়ে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? রোজা চিন্তিত স্বরে বলল, সেমিস্টার ফিস চেয়েছে, শুনেছিস? হুমায়রা একটা শ্বাস ফেলে বলল, শুনেছি। রোজা আবারও একইভাবে বলল, 15,000 টাকা। আমি এত টাকা কোথায় পাবো? এই মাসের শেষে আমি এত টাকা এখন কোথায় পাবো বলতো? মাসের শুরুতে বাবার ঔষধে অনেক খরচ হয়ে গেছে। গ্রাম থেকে চাচা এখনো ফসল বিক্রি করে টাকাটা পাঠায়নি। আমি এখন এর মধ্যে এত টাকা কোথায় পাবো বল? হুমায়রা বলল, আমার কাছেও টাকা নেই জানিস, না হলে আমি তোকে দিতে পারতাম। আমি নিজেই চিন্তায় আছি। মা অনেক কষ্ট করে ধার দেনা করে 15,000 টাকা দিয়েছে। আগামী মাসে চলতে খুব কষ্ট হবে আমাদের। রোজা হাত কষ্টাতে কষ্টাতে বলল, আমি কি করব বলতো? সেমিস্টারের টাকাটা না দিলে এখন এক্সামে বসতে দেবে না। হুমায়রা কিছু বলতে পারল না, চুপ রইল। সেই রাতে রোজার একটুও ঘুম হয়নি। সারা রাত টাকা কোথায় পাবে এই চিন্তায় সে অস্থির হয়ে যাচ্ছিল। অনেক চিন্তা ভাবনা করেও সে কোনো উপায় খুঁজে বের করতে পারল না। অজান্তে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রোজা কোনো রকম উপায় না পেয়ে শেষে একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসলো। বিশ্ববিদ্যালয়ের একটা মেঘলা সকাল। প্রতিদিনের মতো হাজারো ছাত্রছাত্রী ছুটছে। কারো ক্লাস আছে, কারো ল্যাব, আর কারো সামনে সেমিস্টারের ফি জমা দেওয়ার কঠিন বোঝা। এই চাপে আজ রোজা পুরোপুরি ভেঙে পড়েছে। টাকা নেই, বাড়িতে জানাবার উপায়ও নেই। কতদিন যে সে খাবারের পয়সাও ঠিকমতো জোগাড় করতে পারছে না। মাথায় শুধু একটাই চিন্তা, এই দারিদ্র্য, অপমান, অসম্পূর্ণতা থেকে মুক্তি পাওয়া। একটা মুহূর্তের জন্য মনে হলো সব সমস্যার সমাধান হতে পারে যদি সে
শেষটা বেছে নেয়। ভার্সিটির মূল ফটকের পাশেই বড় সিঁড়িটার দিকে তাকিয়েছিল রোজা, যেন সেটা তার জীবনের শেষ পথ। আর সেই পথের শেষে একটা গভীর অন্ধকার। রোজার চোখে পানি, বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে। ফি জমা না দিতে পারলে আর পড়াশোনা করতে পারবে না। স্বপ্নগুলো একে একে ভেঙে যাবে। পৃথিবীটা যেন ধীরে ধীরে ছোট হয়ে আসছে তার সামনে। পা দুটো কাঁপছে, হাত দুটো যেন আর শক্তি পাচ্ছে না। নিঃশব্দে ফিসফিসিয়ে বলল, আর পারছি না, ক্লান্ত আমি। ঠিক তখনই দূর থেকে একজন ছেলে তাকে লক্ষ্য করলো। হ্যাঁ, সেই হলো আহমেদ। সেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু রোজাকে সে আগে কখনো দেখেনি। আজ হঠাৎ কেন যেন তার চোখ আটকে গেল রোজার দিকে। রোজার দৃষ্টি, তার অবস্থা দেখে আহমেদের মনে কিছু একটা সন্দেহ হলো, যেন কষ্টে ভেঙে পড়েছে মেয়েটা। তার হাবভাব মোটেই ঠিক লাগছে না তার। রোজা যখন ফটকের সিঁড়ির কিনারায় দাঁড়িয়ে এক পা সামনে বাড়াচ্ছিল, তখনই আহমেদ বুঝতে পারল আসলে রোজার মনোভাবটা কি। আহমেদ বলে উঠল, শিট, এই মেয়ে, এখানে দাঁড়াও। আর এক মুহূর্ত দেরি না করে আহমেদ দ্রুত গতিতে ছুটে গিয়ে রোজার হাতটা ধরে ফেলল, টেনে নিয়ে এলো রোজাকে। রোজা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমি আর বেঁচে থাকতে চাই না, ছেড়ে দিন, আমাকে কেন ধরেছেন, ছাড়ুন। এই মেয়ে, কি করতে চাচ্ছিলে তুমি? রোজা চমকে উঠে তার দিকে তাকালো। তার এক হাত ধরে থাকা সুদর্শন পুরুষটার দিকে রোজার চোখে নীরবতার সঙ্গে মিশেছিল হতাশা আর অসহায়ত্ব। আমাকে ছেড়ে দিন। কাঁপা গলায় বলল রোজা। রোজার কথায় আহমেদ যেন আরো বেশি রেগে গেল। সে রোজার হাতটা আরো বেশি জোরে চেপে ধরে বলে উঠল, এই মেয়ে, পাগল হয়ে গেছো নাকি তুমি? এদিকে তাকাও। দেখে তো তোমাকে ইউনিভার্সিটির মনে হচ্ছে। কি করতে চাচ্ছিলে? মাথা ঠিক নেই নাকি? আহমেদের ধমকে রোজা একটু কেঁপে উঠল। এরকম অচেনা অজানা ব্যক্তির ধমক তার কাছে একটু বেশি ভয়ানক মনে হলো। রোজা তার কাঁধ চেপে ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, হাতে ব্যথা লাগছে তো, ছেড়ে দিন। আহমেদ ব্যঙ্গ করে বলল, ওখান থেকে পড়ে গেলে ব্যথা লাগতো না? মরে গেলে ব্যথা থাকতো না? রোজা নীরব থাকলো। তার ভীষণ রকম কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় আছে সে। আহমেদ আবারও রেগে জোরে বলে উঠল, তুমি আত্মহত্যা করতে চাচ্ছিলে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? একবার কি ভেবেছো কি হতে পারতো? এটা সমাধান নয়। তুমি কি ভুল করতে চাচ্ছিলে? তুমি নিজের জীবনের কতটা মূল্য সেটা কি একবার ভেবেছো? নিজের জীবনের মূল্য নেই তোমার? মরারও খুব শখ। রোজা কোনো উত্তর দিচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর সে তার কান্না আটকাতে ব্যর্থ হলো। হু হু করে কাঁদতে শুরু করলো। অঝরে পড়তে থাকলো এতদিনের জমিয়ে রাখা চোখের পানি। রোজার চোখে পানি দেখে আহমেদ যেন একটু নরম হলো। ছেড়ে দিল চেপে ধরে রাখা রোজার হাতটা। নিজেকে একটু ধাতস্থ করে আহমেদ নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? রোজা চোখের পানি মুছে আমি যদি এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রোজা। আহমেদ একবার রোজাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, পুরো নাম? রোজা এবারও হাত কসলাতে কসলাতে বলল, আফরোজা জেরিন রোজা। আহমেদ এবার ফটাফট প্রশ্ন করতে থাকলো, কোন ইয়ারে তুমি? কোন ডিপার্টমেন্ট? বাসা কোথায় তোমার? বাবা কি করে? এতগুলো প্রশ্ন এক সেকেন্ডের মধ্যে রোজার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে গেল। সে তার ভেজা চোখের পাপড়ি নাড়িয়ে দুবার পলক ফেলল, যেন তার অপর প্রান্তে বিস্ময়কর কিছু আছে। রেস্টুরেন্টের টেবিলের এক প্রান্তে কাচুমাচু করে বসে রয়েছে রোজা, অপর প্রান্তে তার দিকে স্থির চোখে তাকিয়ে রয়েছে আহমেদ। দেখে যেন মনে হচ্ছে রোজা চুরি করতে গিয়ে আহমেদের কাছে ধরা খেয়েছে। রোজা ক্ষণে ক্ষণে আবার এক পলক করে আহমেদের দিকে তাকাচ্ছে। সে আসলে আহমেদের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। আহমেদ দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করল, কি হলো, বলছো না কেন? রোজা মাথা নিচু করে বলল, কি বলবো? আহমেদ স্থির কণ্ঠে বলল, মরতে গিয়েছিলে কেন? বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে? এই জন্য মরার শখ হয়েছিল? নাকি ভার্সিটির নাম বদনাম করতে যাচ্ছিলে? রোজা তাৎক্ষণিকভাবে বলে উঠল, না না, তা হবে কেন? আহমেদ বুঝতে পারল যে মেয়েটা বেশ ভালোই বোকাশোকা।
অনেক সহজ সরল মেয়ে সে। এই কারণে আহমেদ তার কঠিন ব্যক্তিত্ব তাকে লুকিয়ে রেখে আরেকটু নরম হয়ে বলল। কি হয়েছে? রোজা চোখ তুলে তাকালো। কি এমন হয়েছে যে আত্মহত্যা করতে গিয়েছিলে? রোজা এবার উপায় না পেয়ে সমস্ত ঘটনা খুলে বলল আহমেদকে। যদিও একজন অচেনা ব্যক্তিকে এভাবে সব বলতে তার অস্বস্তি হচ্ছিল, কিন্তু না বলে উপায় নেই। আহমেদ তার সিনিয়র ভার্সিটিতে সিনিয়রকে সম্মান করা বাধ্যতামূলক। কিছুটা ভয় নিয়েই রোজা সমস্ত ঘটনা খুলে বলল আহমেদকে। সব কিছু শুনে আহমেদ কিছুক্ষণ তাকিয়ে রইল রোজার দিকে, তারপর বলল। কত টাকা লাগবে? রোজা একটু সময় নিয়ে বলল। 15,000। আহমেদ তার পকেটে হাত ঢোকালো মানিব্যাগ বের করার জন্য। রোজা বিষয়টা বুঝতে পারল না। আহমেদ তার মানিব্যাগ থেকে 5,000 টাকা নিয়ে এগিয়ে দিল রোজার দিকে। রোজা একবার টাকাটার দিকে তাকালো, আর একবার আহমেদের দিকে তাকালো। আহমেদ ইশারা করে রোজাকে টাকাটা নিতে বলল। রোজা তাও চুপ রইল। আহমেদ এবার বলে উঠল। আপাতত এই 5,000 টাকা রাখো, বাকি টাকাটা বিকেলবেলা দিয়ে দিব। এখন আমার কাছে টাকা নেই, বাড়িতে আছে। রোজা তাৎক্ষণিকভাবে হাত নাড়িয়ে বলে উঠল। না না, টাকা লাগবে না। আপনি আমাকে টাকা কেন দিচ্ছেন? আহমেদ চোখ রাঙিয়ে বলল। নিতে বলেছি নেবে, এত কথা কিসের? নাও। রোজা চিন্তায় পড়ে গেল। সে কোনোভাবেই এইভাবে তার সিনিয়রের কাছ থেকে টাকা নিতে পারবে না। আহমেদ এবার বলল। তুমি টাকাটা নেবে নাকি তোমাকে ভার্সিটি থেকে রাস্ট্রিকেট করার ব্যবস্থা করব? রোজা এবার ভয় পেল। কি আজব লোক রে বাবা, টাকা নিতে বলছে, আবার না নিলে ভার্সিটি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছে। রোজা কোনো উপায় না পেয়ে কাঁপা কাঁপা হাতে আহমেদের বাড়িয়ে দেওয়া টাকাটা নিল। আহমেদ মানিব্যাগ পকেটে ঢোকাতে ঢোকাতে বলল। বিকেলবেলা ভার্সিটির বাইরে অপেক্ষা করবে। বলে আর এক মুহূর্ত থাকলো না সে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল, কিন্তু বের হওয়ার আগে আরেকবার মুখ ঘুরিয়ে বলে উঠল। বিকেলবেলা যদি তোমাকে ভার্সিটির বাইরে না পাই, তাহলে মনে করো কাল থেকে আর আসতে হবে না, ভার্সিটিতে আসা বন্ধ তোমার। রোজা একটা শুকনো ঠোক গিলল। আহমেদের প্রস্থানের পর রোজা তার হাতের মুঠোয় মুচড়ে থাকা টাকাটার দিকে তাকালো। প্রথমে একটু অস্বস্তি হলেও পরে মনের মধ্যে এক ভালো লাগা কাজ করলো তার। একটা মানুষ ঠিক কতটা ভালো হলে এভাবে কাউকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করতে পারে, তাও আবার একটা অচেনা মেয়ের জন্য। রোজা সযত্নে টাকাটা তার ব্যাগে ঢুকালো, এরপরে তাকিয়ে রইল আহমেদের চলে যাওয়ার দিকে। ঠিক এইভাবেই দেখা হয়েছিল আহমেদ ও রোজার। এটাই ছিল তাদের প্রথম দেখা, এভাবেই শুরু হয়েছিল তাদের জীবনের এক নতুন সূচনা, এক নতুন প্রণয়ের গল্প। বর্তমান। কি হলো আন্টি, চুপ করে গেলেন যে? তারপর বলুন। উৎফুল্লে বলে উঠল নাহিদ। রাজিয়া রহমান হুঁশে এলেন আর বললেন। আরও বলতে হবে? অহনা বলে উঠল। অবশ্যই আন্টি, কি যে বলেন না, এখনও তো আসল কাহিনী শুরুই হলো না। রাজিয়া রহমান বললেন। এই গল্প শুরু করলে আজ রাতে শেষ হবে না, সারা রাত লাগবে শেষ করতে। রিয়াদ একটু চিন্তিত হলো। কথা সত্যি। তারপর বলল। আচ্ছা আন্টি, আজ যদি আমরা আপনার বাসায় থাকি তাহলে কোনো প্রবলেম হবে? রাজিয়া রহমান বললেন। না, একদম প্রবলেম হবে না, কিন্তু রোজা তোমাদেরকে থাকতে দিবে কি? নাহিদ বলল। সেটা আপনি আমাদের উপর ছেড়ে দিন আন্টি। এর মধ্যেই রোজা হাঁক ছুড়ল। কি হলো মামুনি, তাড়াতাড়ি করো প্লিজ, বাড়িতে যাওয়া লাগবে। নুরা বলল। চলেন আন্টি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি, তারপর স্যার আর ম্যামকে বিদায় করি, তারপর আমরা বাকি কাহিনী শুনবো। রাজিয়া রহমান সবাইকে খেতে দিল। খাওয়ার এক পর্যায়ে রাজিয়া রহমান যখন মাছের মাথাটা রোজার প্লেটে তুলে দিতে চাইল, তখন রোজা বলে উঠল। না মামুনি, দিও না, আমি মাছের মাথা নেব না, যার পছন্দ তাকে দাও। আহমেদ মুচকি হাসল। রাজিয়া রহমানও বুঝতে পারলেন রোজা কি বলতে চাচ্ছে। তিনি মাছের মাথাটা আহমেদের প্লেটে তুলে দিলেন। একটু পর আহমেদ বলে উঠল। কি ব্যাপার মামুনি, তুমি আমাকে মুরগির কলিজাটা কেন দিয়েছ? যার পছন্দ তাকে দিতে পারতে। বলতে বলতে আহমেদ নিজের প্লেট থেকে কলিজার টুকরোটা রোজার প্লেটে দিয়ে দিল। রোজা ভ্রু কুঁচকে তাকালো আহমেদের দিকে। আহমেদ এবং রোজার এসব কাণ্ড দেখে সবাই মুচকি হাসল। এদিকে নুরার তো পেটের মধ্যে খাবারটাও যাচ্ছে না। সে তো অস্থির হয়ে আছে সেই অতীতের কাহিনী শোনার জন্য। একটু পর অহনা বলে উঠল।
ম্যাম, আজ আমরা এখানেই থাকবো ভাবছি। রোজা খাওয়া থামিয়ে বলল। কোন দুঃখে? রিয়াদ চোখের ইশারা করতেই রাজিয়া রহমান বলে ওঠেন। আমি থাকতে বলেছি তাই। একদম ওদের কিছু বলবি না রোজা। আজ আমার খুব একা একা লাগছে, তোকে থাকতে বললেও তো থাকবি না, কাজের বাহানা দেখাবি। এরা অন্তত আজ আমার সাথেই থাক। রোজা কিছু বলল না। অহনা বলে উঠল। ম্যাম, ভোর হলেই চলে যাব সত্যি। রোজা এইবার ছোট্ট করে বলল। ঠিক আছে, সকাল 6টার আগেই ফ্ল্যাটে চলে আসব। আহমেদ এবং রোজা চলে যাওয়ার পর নাহিদ, অহনা, রিয়াদ, নূরা তারা চারজনই রাজিয়া রহমানকে ঘিরে বসেছে। বারান্দায় মাদুর বিছিয়ে দিয়ে রাজিয়া রহমান মাঝখানে বসে আছে এবং তাকে গোল করে ঘিরে ধরে রেখেছে তারা। অহনা এবার উৎসুক হয়ে বলল। আচ্ছা আন্টি, তারপর স্যার এবং ম্যামের প্রেমটা কিভাবে হয়েছিল? রাজিয়া রহমান একটু অপ্রস্তুত হলেন। যতই হোক তাদের দুজনকে তিনি ছেলে মেয়ের মতো দেখেন। তাদের প্রেমের কথা তিনি বলতে একটু অস্বস্তি বোধ করছেন। রিয়াদ বলে উঠল। আন্টি বলুন প্লিজ, আপনি বুঝতে পারছেন না, আমাদের জানাটা দরকার। নূরা বলল। সবার আগে এটা বলুন, স্যার আগে ম্যামের প্রেমে পড়েছে নাকি ম্যাম আগে স্যারের প্রেমে পড়েছে? রাজিয়া রহমান এবার মুচকি হেসে বললেন। তারা যে আগে কে কার প্রেমে পড়েছিল সেটা আমি জানি না, কারণ তারা যে একে অপরকে ভালোবেসে ফেলেছিল সেটা তারা নিজেই জানতো না। রাজিয়া রহমান আবারও ডুব দিলেন অতীতে। অতীত 15,000 টাকা রোজাকে দেওয়ার পর আহমেদ আর রোজার সাথে দেখা করেনি, কিন্তু ভার্সিটিতে রোজা অনেক খোঁজ নিয়েছে আহমেদের বিষয়ে। তার মনে কৃতজ্ঞতা বোধ রয়েই গেছে। যতই হোক এইভাবে এমন দিনে তাকে টাকা দিয়ে সাহায্য করেছে লোকটা, একটা ধন্যবাদ তো তার পাওনা থাকে। কিন্তু রোজা আহমেদের দেখাই পেল না। ফিস জমা দেওয়ার কয়েকদিন পর রোজা ক্যান্টিনে আহমেদের দেখা পেল। আহমেদ হাতে গিটার নিয়ে টুংটাং আওয়াজ করছে এবং তার আশেপাশে তার বন্ধুরা সব গল্প করছে। রোজার ইচ্ছে হলো সেখানে গিয়ে আহমেদের সাথে কথা বলতে, কিন্তু এতগুলো ছেলের মাঝে যেতে সে অস্বস্তি বোধ করলো। ক্যান্টিনে খাওয়া দাওয়া শেষ হলে রোজা ক্যান্টিন থেকে প্রস্থানের সিদ্ধান্ত নিল, কিন্তু আবারও তার মন চলে গেল আহমেদের দিকে। রোজা আহমেদের সাথে খুব করে কথা বলতে চাইছে, একটা ধন্যবাদ দিতে চাইছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। রোজাকে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হুমায়রা বলে উঠল। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? চল। রোজা বলল। ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত রে, অনেকদিন ধরেই চাচ্ছি কিন্তু সুযোগ পাচ্ছি না। তাহলে চল ধন্যবাদ দিয়ে আসি। রোজা চোখ বড় বড় করে বলল। এতগুলো ছেলেদের মাঝে? হুমায়রা হেসে ফেলল আর বলল। তুই এত ছেলেদের ভয় পাস কেন বলতো? ক্যান্টিনে কতজন আছে, চল কিছু হবে না। হুমায়রা রোজাকে টানতে টানতে আহমেদের কাছে নিয়ে এলো। দুজন মেয়েকে এদিকে আসতে দেখে আহমেদের একজন বন্ধু সিয়াম চোখের ইশারায় করে আহমেদকে পেছনে দেখতে বলল। আহমেদ পেছনে ঘুরে রোজাকে এখানে দেখে অবাক হলো না, কারণ রোজা যখন ক্যান্টিনে ঢুকেছে তখনই সে আহমেদের চোখে পড়েছিল। গিটারটা সাইডে রেখে সে রোজাদের সামনে এসে দাঁড়ালো এবং বলল। কিছু লাগবে? রোজা আমতা আমতা করা শুরু করলো, তবে কেন জানি খুব অস্বস্তি হচ্ছে। এই লোকটার সামনে আসলে কেন যে এখন রোজার জবান বন্ধ হয়ে যায় সে নিজেও জানে না, কিন্তু নিজেকে তখন খুব দুর্বল প্রাণী মনে হয়, যেন মনে হয় বাঘের সামনে হরিণী দাঁড়িয়ে রয়েছে। হুমায়রা বলে উঠল। আসলে ভাইয়া, ও আপনাকে কিছু বলতে যাচ্ছে। ব্যাস, রোজার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এভাবে বলার কি দরকার ছিল? আহমেদ এবার হুমায়রার থেকে চোখ সরিয়ে রোজার দিকে তাকালো আর বলল। কি বলবে? রোজা এক পলক আহমেদের দিকে তাকিয়ে বলল। আসলে সেই দিনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না, আর আমার এখন এত টাকা কাছে নেই। তবে আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমি টাকাটা আপনাকে ফিরিয়ে দেব। আহমেদের যেন পছন্দ হলো না রোজার এই কথা। ভ্রু কুচকে বুকে হাত গুজে সে বলে উঠল। তুমি কথা বলতে এখানে এসছো? রোজা উপর নিচ মাথা নাড়ল, সে তো এই কথা বলতে এসেছিল। আহমেদ বলল। টাকাটা এখনো দেওয়া লাগবে না, যখন খুশি দিও, কিন্তু ঋণ শোধ করার ব্যাপারটা তুমি এখনো কমপ্লিট করতে পারো। আহমেদের এরকম কথা শুনে তার বন্ধুরা ফিস ফিস শুরু করলো। সিয়াম তো বলেই উঠল।
ব্যাপার কি দোস্ত? এই ছেলেটা তো কোনো মেয়ের সাথে এভাবে কথা বলে না। আজ ওই মেয়েটার সাথে এমন অদ্ভুতভাবে কথা বলছে কেন? ভূতে ধরছে নাকি? বাকিরাও একই চিন্তায় মগ্ন। তাদেরও উত্তর জানা নেই। আসলে আহমেদ বরাবরই মেয়েদেরকে এড়িয়ে চলে। আহমেদের কথা শুনে রোজা না বুঝে তাকিয়ে রইল আহমেদের দিকে। তারপর বলল, কিভাবে? আহমেদ মুচকি হেসে বলল, আমার সাথে এক কাপ কফি খেতে হবে এবং তোমার ফোন নাম্বারটা দিতে হবে। এইবারে আহমেদের সমস্ত বন্ধুর মুখ একদম হা হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আহমেদ কবে থেকে এরকম হ্যাংলা হলো? সিয়াম তো এবার বলেই ফেলল, এই ব্যাটাটা কে বলছে? আমি এতক্ষণ কনফিউশনে ছিলাম, কিন্তু আমি এবার শিওর ওকে জিন ভূত ধরছে ভাই। বাকিরা তো অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে কথা বলা বন্ধ করে দিয়েছে। আহমেদের কথা শুনে এবার রোজা বলল। কার নাম্বার? আমার? আহমেদ বিরক্ত হয়ে বলল, না, তোমার না, তোমার পাশের বাসার আন্টির মেয়ের নাম্বার। আহমেদের এমন কৌতুকে এবার তার বন্ধুরা অবাক হওয়া ভুলে গিয়ে হু হা করে হেসে উঠল। হুমায়রাও হাসি আটকে রাখতে পারল না, সেও ফিক করে হেসে ফেলল। রোজা কিছুটা লজ্জা পেল আর আস্তে করে বলতে শুরু করলো, নাম্বারটা নিন, 017। আহমেদ ফোন বের করে রোজার নাম্বারটা নিয়ে নিল। এরপরে রোজার নাম্বারে মিসড কল দিল। রোজার ফোন হাতেই ছিল। আহমেদ বলল, সেভ করে রাখো। রোজা বলল। ইয়ে মানে একটা কথা। আহমেদ ভ্রু কুচকে তাকালো। রোজা বলল, কফিটা কি এখনই? আহমেদ মুচকি হাসতে আর বলল, না, এখন না, ভার্সিটি শেষ। আমার জন্য বাইরে অপেক্ষা করবে। যদি আমার জন্য অপেক্ষা না করে চলে গিয়েছ, তাহলে আমি ভেবে নেব তোমার মতো অকৃতজ্ঞ এই গোটা দুনিয়াতেই নেই। রোজা এবার অসহায় চোখে তাকালো। সে কখনোই অকৃতজ্ঞ না। অবশ্যই ভার্সিটির বাইরে অপেক্ষা করবে আহমেদের জন্য। রোজা আবারও হাত কস্তাতে কস্তাতে বলল, আরেকটা কথা। আহমেদ স্বাভাবিকভাবে বলল, কি? রোজা বলল, নাম্বার নেওয়া এবং কফি খাওয়ার সাথে ঋণ পরিশোধের কি সম্পর্ক? কফির টাকাটা না হয় আমি দিলাম, কিন্তু নাম্বার নেওয়ার সাথে ঋণ পরিশোধ মিলছে না তো। আহমেদ রহস্যময়ী হেসে বলল। সেটা তোমার না জানলে চলবে, এখন যাও। রোজা মাথা নাড়িয়ে হুমায়রাকে নিয়ে চলে গেল। তাদের চলে যাওয়ার পর সিয়াম বলে উঠল, কিরে বন্ধু, ব্যাপারটা কি? কখনো কোনো মেয়ের সাথে কথা বলিসনি, আর হঠাৎ এমন বোকা টাইপের একটা মেয়ের সাথে কথা বললি, আবার নাম্বারটাও নিয়ে নিলি। বিষয়টা তো ঠিক ঠেকছে না আমাদের কাছে। আহমেদের বেস্ট ফ্রেন্ড তৌসিফ বলে উঠল, ব্যাপার কি? তোর তো হাবভাব আমি ঠিক দেখছি না, সত্যি করে বলতো। আহমেদ একবার তাকালো রোজার প্রস্থানের দিকে। রোজা চলে যাওয়ার দিকে তাকিয়ে আহমেদ মাথা চুলকে বলল। মেয়েটা একটু ভিন্ন। সবাই হো হো করে হেসে উঠল। তৌসিফ বলে উঠল, ও আচ্ছা, কি এমন দেখলি যে ভিন্ন মনে হলো? আহমেদ জবাব দিল না। যেদিন আহমেদ রোজাকে আত্মহত্যা করতে গিয়ে বাঁচিয়েছিল, সেই রাতে আহমেদের ঘুমই হয়নি। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠছিল রোজার মুখশ্রী। বারবার রোজার কথা মনে পড়ছিল। বারবার মনে পড়ছিল সেই সুদীর্ঘ পল্লব বিশিষ্ট আখিজোড়া। চোখের পানিতে ভিজে থাকা সেই নেত্র পল্লব মনে করেই আহমেদের সেদিনের রাতের ঘুম উড়ে গিয়েছিল। এর কারণ কি আহমেদ নিজেও জানে না, কিন্তু রোজাকে নিয়ে এই কয়েকদিনে তার অনেক হ্যালোসিনেশন হয়েছিল। যেদিকেই তাকাচ্ছিল সেদিকেই রোজাকে দেখতে পাচ্ছিল। এই অদৃশ্য পিছুটান থেকে বাঁচতে সেই কয়েকদিন ভার্সিটিতেই আসেনি, কিন্তু তবুও ভাগ্যের লিখন কি খণ্ডানো যায়। ঠিক এভাবেই শুরু হয়েছিল তাদের নতুন গল্প। এভাবেই চলে যায় আরও কয়েকটা মাস। এই কয়েকটা মাসে আহমেদ এবং রোজা দুজনেই অনেক ক্লোজ হয়ে যায়, কিন্তু সেই রকম ক্লোজ না, শুধু একটু পরিবর্তন হয়েছে যে রোজা এখন আগের মতো আহমেদের সাথে কথা বলতে এত ভয় পায় না। তারা আসলে দুজন দুজনকে খুবই ভালোবাসে, তারা সেটা নিজেরাও জানতো, কিন্তু কখনো প্রকাশ করতে পারতো না। রোজা নিজের ভালোবাসা প্রকাশ করতে পারতো না ভয় এবং লজ্জায়, আর আহমেদ ভালোবাসা প্রকাশ করতে পারতো না কারণ সে নিজেই কনফিউজ ছিল। আহমেদ প্রায় ভাবতো এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু। নিজের উত্তর পেত না, এই কারণে সেও নিশ্চিন্ত হতে পারত না। না হলে সে কবেই রোজাকে প্রপোজ করে দিত। এদিকে আহমেদ নিশ্চিত না হলেও আহমেদের হাবভাব কাণ্ডকলাপ দেখে আহমেদের বেস্ট ফ্রেন্ড তৌসিফ ঠিকই বুঝে ফেলল
যে আহমেদ রোজাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই ছেলে তো সেটা মানতে খুব নারাজ। এরই মধ্যে আহমেদ এবং রোজার মধ্যে কাঁটা হিসেবে আগমন ঘটেছিল সারিয়া নামে একটি মেয়ের। মেয়েটি আহমেদের ক্লাসমেট। সে সবসময় শুধুমাত্র আহমেদের কাছাকাছি থাকার চেষ্টা করে। তাকে ধমক দিলেও সে নির্লজ্জের মতো আহমেদের সাথেই থাকার চেষ্টা করে। বিষয়টা আসলে রোজা জানত না, কারণ ও মনে করত সারিয়া আহমেদের বন্ধু। একদিন আহমেদ একটি গল্পের বই রোজাকে পড়তে দিয়েছিল। রোজা সেটি ফেরত দিতে আহমেদের ক্লাসে গিয়েছিল, কিন্তু আহমেদের কাছে যাওয়ার আগেই তাকে আটকে দিয়েছিল সারিয়া এবং বলেছিল, কোথায় যাওয়া হচ্ছে? যেহেতু সারিয়া রোজার সিনিয়র, তাই সে ভদ্রতার সহিত বলল, আপু, ওনার বইটা ফেরত দিতে যাচ্ছিলাম। সারিয়া যেন বিরক্ত বোধ করলো। তারপর মুখ কুঁচকে বলল, আমাকে দাও, তোমাকে চিন্তা করতে হবে না, আমি দিয়ে দিচ্ছি, ও এখন ব্যস্ত। রোজা সহজ সরল মনে কথা না বাড়িয়ে বইটি এগিয়ে দিয়েছিল সারিয়ার দিকে। এরকম আরও অনেক ঘটনা রয়েছে যেখানে রোজা এবং আহমেদের মাঝে সারিয়া মাঝে মাঝে ঢুকে যায়, কিন্তু রোজা সেটাকে নেগেটিভভাবে দেখেনি। আর আহমেদও জানতো না যে সারিয়া মাঝে মাঝে রোজাকে হুমকি দিত আহমেদের কাছাকাছি না যাওয়ার জন্য। আহমেদের না জানাটাই যেন কাল হয়ে দাঁড়ালো। এরকমই একদিন বিকেলবেলা আহমেদ রোজাকে কল করে। রোজা তখন তার কাপড় ধুয়ে দিচ্ছিল। রিংটোন শুনে সে দ্রুত গতিতে হাত ধুয়ে এসে ফোন তুলে, কারণ সে খুব ভালো করেই জানে এই সময় আহমেদ কল করবে। কেন জানি আহমেদের কল করলে তার বুকটা ধুকপুক করে। কলটা ধরার সাথে সাথেই আহমেদ বলল, কি করছো? ব্যাস, রোজার বুকে শীতল হাওয়া বয়ে গেল। আহমেদ সবসময় কল করে প্রথমে এই কথাটাই তাকে বলে, আর এই ছোট কথাটাই রোজা কেন জানি খুব শান্তি অনুভব করে। রোজা নিজের নখ খুঁড়তে খুঁড়তে বলল, আমার কাপড় ধুচ্ছিলাম। আহমেদ বলল, আজ রাতে একটু আসতে পারবে? রোজার চিন্তিত স্বরে বলল, কোথায় আর কেন? আহমেদ বলল, আসলে আমাদের বন্ধুরা মিলে আমরা সবাই একটা ছোট্ট পার্টির অ্যারেঞ্জ করেছে একটা রেস্টুরেন্টে। আমরা সবাই খেতে যাব। সেখানে দু একজন জুনিয়রও থাকবে, যেমন সিয়ামের গার্লফ্রেন্ড মানে তোমার ক্লাসমেট দিয়া থাকবে, তারপর তৌসিফের গার্লফ্রেন্ড মানে তোমার বেস্ট ফ্রেন্ড হুমায়রা থাকবে। তাহলে তো তুমিও যেতে পারো, তাই না? রোজা একটু লজ্জা পেল। সে খুব ভালো করে বুঝতে পারছে সবাই জোড়া জোড়া হয়ে যাবে দেখে আহমেদ তাকে যেতে বলেছে। বিষয়টা বুঝতে পেরে রোজা লাজুক হাসল আর বলল, ঠিক আছে, আমি যাব। কটার সময় যাওয়া লাগবে আর কোথায়? আহমেদ বলল, তুমি সন্ধ্যায় 7টার সময় তৈরি থাকো, আমি তোমাকে বাড়ি থেকে ড্রপ করে নেব। রোজা ঠিক আছে বলে কলটা কেটে দিল। এর মধ্যে রোজার বাবা রমজান ইসলাম বলে উঠল, কি ব্যাপার মা, কে ফোন দিয়েছিল? রোজা বলল, ওই যে আমার ওই ভার্সিটির সিনিয়র, বলেছিলাম যে তোমাকে, আমার পরীক্ষার ফিস দিয়েছিল। রমজান আলী মনে করার ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই যে কি জানি নাম ছিল, আহমেদ, সাদ আহমেদ মনে হয়, তাই না? রোজা মাথা নাড়ল আর বলল, হ্যাঁ, উনি ফোন দিয়েছিলেন। আজ নাকি রেস্টুরেন্টে ছোট পার্টি অ্যারেঞ্জ হবে, সেখানে জুনিয়ররা থাকবে। উনি আমাকে ইনভাইট করলেন। রমজান ইসলাম বললেন, বা বেশ তো, সাবধানে যাস আর সাবধানে ফিরে আসিস। রোজা মাথা নাড়ালো। আসলে আহমেদকে রমজান খুব ভালো করেই চেনেন। রোজা বরাবরই তার বাবাকে সমস্ত কিছু খুলে বলে। যেদিন আহমেদ তার পরীক্ষার ফি জমা দিয়েছিল সেদিনই রোজা তার বাবাকে সব খুলে বলেছিল, কিন্তু আত্মহত্যা করার বিষয়টা লুকিয়ে রেখেছিল। এরপরে একদিন আহমেদ তার বাসায় আসে এবং রমজান ইসলাম আহমেদের সাথে খোশ গল্প করে। ছেলেটাকে রমজানের খুব পছন্দ হয়, এজন্যই রাত্রিবেলা রোজাকে যেতে অনুমতি দিচ্ছে, কারণ তার বিশ্বাস আহমেদ তো আছে। কিছুক্ষণ পর রমজান ইসলাম বলে উঠল, তোকে মনে হয় আমি অনেক কষ্ট দেই, তাই না রে মা? এই বুড়ো অচল বাবাটার সমস্ত খরচ চালাতে, আবার তোর পড়াশোনা খরচ চালাতে খুব কষ্ট হয় না তোর? রোজা কোমরে 2 হাত রেখে বলল, তুমি আবার শুরু করলে বাবা। মেয়ের বাচ্চামো দেখে রমজান ইসলাম হেসে ফেললেন। তিনি হুইল চেয়ারটা ঘুরিয়ে বিছানার কাছে যেতে যেতে বললেন, আমাকে একটু বিছানা শুয়ে দে তো, আমি ঘুমিয়ে পড়ি, তুই আসলে উঠব। রোজা তার বাবাকে ধরে হুইল চেয়ার থেকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। রমজান ইসলাম বলল, তুই আমার জন্য অনেক করেছিস রে মা, তোকে যে আমি কি দিব আমি কিছু জানি না। আমি আল্লাহর কাছে 2 হাত তুলে অজস্র দোয়া করি যেন আল্লাহ তোকে অনেক সুখের জীবন দেয়।
যেন আমার মতো তোর মায়ের মতো এরকম জঘন্য ভবিষ্যৎ তোর না হয়। তোর জন্য অনেক সুন্দর রঙিন একটা ভবিষ্যৎ হোক, এটাই আমার একমাত্র চাওয়া, জানিস। রোজা কিছু না বলে নীরব থেকে তার বাবার বুকে মাথা রাখল। একটু পর বলল, তুমি রাতের খাবারটা এখনই খেয়ে নাও বাবা, আমার আসতে যদি দেরি হয়। আহমেদের অনুরোধে রোজা সেদিন নিজেকে সাজিয়েছিল এক বিশেষ আভায়, যেন আকাশের নীলতার সঙ্গে একাকার হয়ে গিয়েছে। নীল রঙের শাড়ি, যা আহমেদের সবচেয়ে পছন্দের, স্নিগ্ধ অথচ গভীর মায়া ছড়িয়ে দিয়েছিল তার চারপাশে। শাড়ির প্রতিটি ভাঁজ যেন এক একটি অনুচ্চারিত কবিতা, যা আহমেদের হৃদয়ের অন্দরে প্রবেশ করে তার ভালোবাসার গভীরতা জাগিয়ে তুলছিল। চোখের কোণে সেই কোমল হাসি আর রেশমের মতো নীল শাড়ির আঁচলে জড়িয়ে থাকা তার শ্যামলা ত্বক, সব মিলিয়ে যেন এক অমলিন সৌন্দর্য রচনা করেছিল। আহমেদ যখন রোজার বাড়ির সামনে এসে দাঁড়ালো, তার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল। সে জানতো তার প্রিয় নীল রং রোজাকে আরও অপরূপ করে তুলবে, কিন্তু এমন সৌন্দর্য, এমন মুগ্ধতা সে কল্পনাও করতে পারেনি। রোজা যখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকলো, আহমেদের চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। নীল শাড়ির আঁচল যেন তার চারপাশে এক মোহময় আভা তৈরি করেছিল, যা সূর্যাস্তের নরম আলোয় আরও গাঢ় হয়ে উঠেছিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল মৃদু অথচ সুনির্দিষ্ট, যেন পৃথিবীর ভারসাম্যই বদলে দিচ্ছে। আহমেদ তার দৃষ্টি সরাতে পারছিল না। তার মনে হলো এই মুহূর্তটি চিরস্থায়ী হয়ে যাক। মুগ্ধতায় ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটল আহমেদের। সেই মুহূর্তেই শহরের কোলাহল ম্লান হয়ে গিয়েছিল। গাড়ির ইঞ্জিনের শব্দও যেন প্রকৃতির নিস্তব্ধতার মতো ঠেকছিল। রোজা গাড়িতে উঠে বসতেই তাদের মধ্যে এক অদৃশ্য স্পন্দন তৈরি হলো, যা ছিল পরস্পরের সান্নিধ্যের আনন্দ। কেউ কারোর সাথে কথা বলল না। আহমেদ রোজার প্রতি মুগ্ধতায় হারিয়ে গিয়ে কথা বলল না, আর এইদিকে রোজা লজ্জায় কথা বলল না। লোকটা কেমন অসভ্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। আহমেদ মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। মেয়েটার সাথে এখন কথা না বলাই ভালো। গাড়ির জানালা দিয়ে আসা হালকা বাতাস রোজার চুলের মধ্যে খেলা করছিল, আর আহমেদ তাকে এক দৃষ্টিতেই দেখছিল। তাদের মধ্যে তখন কথা প্রয়োজন ছিল না, শুধু চোখের ভাষাতেই সব বলা হয়ে যাচ্ছিল। তারা গাড়িতে চলতে থাকলো সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের দিকে, কিন্তু মনে মনে তারা যেন কোনো অজানা অলিখিত অনুভূতির পথে পা বাড়িয়েছিল। এই রাতেও রেস্টুরেন্টে আলোর ঝলমলে পরিবেশ। আহমেদ এবং রোজা গাড়ি থেকে নেমে পড়ল। হঠাৎ আহমেদ ধীর কণ্ঠে বলল, তোমাকে শাড়ি পরে আসতে বলাটা আমার ভুল হয়েছে। রোজা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন, খুব খারাপ লাগছে? আহমেদ একটু থেমে গভীর এক দৃষ্টিতে রোজার চোখের দিকে তাকিয়ে বলল, লাগছে। তোমাকে এতটাই খারাপ লাগছে যে আমার নিঃশ্বাসটা থমকে গিয়েছে, হৃদস্পন্দন থমকে গিয়েছে আমার, যেন চারপাশের সব কিছু থমকে গেছে কেবল তোমার উপস্থিতি ছাড়া। ভাবছি এই পার্টিতে সবাই কিভাবে সামলাবে। যদি আমার মতো তাদেরও নিঃশ্বাস থেমে যায়, আমি তো এটা মেনে নিতে পারবো না। রোজা কিছুটা বিভ্রান্ত হয়ে বুঝতে চেষ্টা করলো যে তাকে কি সত্যিই খারাপ লাগছে, নাকি এটা আহমেদের কোনো গভীর প্রশংসার কৌশল। কিন্তু তার ছোট্ট মাথায় এটা ঢুকলো না। দুঃখী মনে নিজেকে আরেকবার পরখ করে নিল সে। আহমেদ রেস্টুরেন্টের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, তোমাকে এখন দেখা না গেলেই বোধহয় আমার জন্য সবচেয়ে বেশি ভালো হতো এই মুহূর্তে। রোজা চোখ পিট পিট করে তাকালো। লোকটা এভাবে বলছে কেন? তাকে কি এতটাই খারাপ লাগছে যে মানুষজন তাকে দেখলে ভূত ভেবে চেঁচিয়ে উঠবে? আহমেদ রোজার চোখের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, এক কাজ করো তো, তুমি অদৃশ্য হয়ে যাও, আমি ছাড়া যেন কেউ তোমাকে না দেখতে পায়। এটাই মনে হচ্ছে ভালো হবে। আহমেদের এমন উদ্ভট কথাতে রোজা লজ্জা পাওয়া ভুলে গেল। লোকটা কি পাগল হয়ে গেছে? কি বলছে এসব? নাকি আবার জ্বর এসেছে? আহমেদ আর কিছু না বলে রোজার হাতটা শক্ত করে ধরে বলল, চলো যাই। আহমেদ রোজার হাত ধরার সাথে সাথে তার ছোট্ট দেহখানা আবারও কেঁপে উঠল। ভুলে গেল একটু আগে আহমেদের করা পাগলামোগুলো। সে মাথা নিচু করে আহমেদের পিছে পিছে চলতে থাকলো। আবার মাঝে মাঝে এক পলক করে তাকাতে থাকলো আহমেদের মুঠোয় থাকা তার ছোট্ট হাতটার দিকে। সবসময় এভাবে হাত ধরে থাকলে মন্দ হবে না। মনে মনে রোজ সারা জীবন যদি এভাবেই তার হাত এই মানুষটার হাতের মুঠোয় থাকে, তাহলে কতই না ভালো হবে, কতই না সুখকর হবে।
এইসব ভেবেই রোজা লাজুক হাসল। সবাই মিলে আলাদা করে ভিআইপি কেবিন বুক করেছে তাদের পার্টির জন্য, যেখানে শুধুমাত্র তাদের পরিচিত জনরাই থাকবে। আহমেদ এবং রোজা কেবিনে ঢোকার সাথে সাথেই সবাই হই হুল্লোড় শুরু করে দিল। আহমেদ তার বন্ধুদের সাথে হাঁক করল। এদিকে রোজা পড়েছে মহাবিপদে। এত বড় বড় দামড়া ছেলেগুলো তাকে আপু আপু বলে ডাকছে। তখন থেকেই কানের কাছে মশার মতো প্যান প্যান করে বলছে, কেমন আছো আপু, ভালো আছো তো আপু। রোজা খুব চিন্তায় আছে। এভাবে তার থেকে বয়সে বড় ভার্সিটির সিনিয়ররা যদি তাকে আপু বলে ডাকে, তাহলে তো ভার্সিটিতে বেশ সমস্যায় পড়তে হবে তাকে। আহমেদ রোজার এরকম ভয়ার্ত চোখ মুখ দেখে মুচকি হাসল। হুমায়রা এবং দিয়াও আছে এখানে। হুমায়রা এসে আহমেদকে বলল, ভাইয়া এত লেট করলেন কেন? আপনাদের জন্য অপেক্ষা করতে করতে আমার তো 2বার ঘুম হয়ে গেল। হুমায়রার কথা শুনে সবাই হেসে উঠল। এদিকে ক্ষণিক সময় পর আহমেদের হঠাৎ চোখ গেল তার দিকে অদ্ভুত লালসার দৃষ্টিতে তাকিয়ে থাকা সারিয়ার দিকে। এই নির্লজ্জ মেয়েটা এখানে কি করছে? সে তো এই মেয়েটাকে এখানে ডাকেনি। আহমেদ তৌসিফকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলল, এই নির্লজ্জ মেয়েটাকে কেন নিয়ে এসেছিস? তৌসিফ বলল, আরে ভাই, আমি আনিনি, রকিরা এনেছে। সারিয়াকে তুই তো জানিসই, যখনই খোঁজ পেয়েছে তুই এখানে আসবি, তখনই রকিদের সাথে ভাব জমিয়ে পিন পিন করে কুকুরদের মতো ওদের পিছু পিছু চলে এসেছে। আর তুই যে সারিয়াকে পছন্দ করিস না এটা শুধু আমি জানি। রকিরা কি জানে নাকি? টেনশন নিস না, কিছু হবে না। আর আজকে তো এখানে রোজার আছে, তুই রোজার সাথে থাকবি সব সময়, তাহলেই হলো। আহমেদ মনে মনে বলল, রোজা আছে দেখি তো ভয়। এই মেয়েটাকে একদম বিশ্বাস নেই। যদি রোজার উপর নজর দেয়, কোনো ঝামেলা না হলেই হয়। আসলে এই সারিয়াটাকে তার বিপদের আরেক নাম মনে হয়। এরই মধ্যে সবাই মিলে রেস্টুরেন্টে টেবিলে বসে পড়ল। আহমেদ রোজাকে চেয়ার দেখিয়ে এগিয়ে দিয়ে বসতে দিল, নিজেও রোজার পাশে বসল। তাদেরকে দেখে সারিয়ার চোয়াল শক্ত হয়ে আসতো। সে তো আজ শুধুমাত্র আহমেদকে সিডিউস করবে বলে এরকম খোলামেলা পোশাক পরে এসেছে, কিন্তু আহমেদও তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সারিয়ার মেজাজটা তখন থেকে খারাপ হয়ে আছে। সে অগ্নি চোখেই রোজার দিকে তাকালো, কিন্তু রোজা তো আহমেদের দিকে তাকিয়ে। সবাই খাওয়া শুরু করলে হঠাৎ আহমেদের ফোন বেজে উঠল। সে রোজার দিকে ক্ষমা প্রার্থনায় ভরা এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি একটু বসো, আমি কথা বলে আসছি। বলেই ফোন কানে নিয়ে বাইরে চলে গেল। যাওয়ার আগে তৌসিফকে কিছু একটা ইশারা করে বলল। তৌসিফ মাথা নাড়িয়ে তাকে নিশ্চিন্তে থাকতে বলল। এরই মধ্যে হঠাৎ আহমেদের এক ক্লাসমেট রকি সারিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, সারিয়া, আর কতদিন এভাবে সিঙ্গেল থাকবি বলতো? তোর বিয়ে খাওয়ার ইচ্ছে কিন্তু আমার অনেক দিনের। সিয়ামও বলল, তাই তো। আর তুই না কার সাথে রিলেশনে গেলি? ব্রেকআপ হয়ে গেছে নাকি? সারিয়ার দুঃখী কণ্ঠে বলল, হ্যাঁ রে, ব্রেকআপ হয়ে গেছে। হঠাৎ রকির এক বন্ধু বলে উঠল। একটা কথা বলি গাইস। সবাই তার দিকে উৎসাহের সাথে তাকালো। রোজাও তাকালো তার দিকে। সে বলে উঠল, আমাদের আহমেদ এবং সারিয়াকে কিন্তু বেশ মানায়, দুজন মিলে একটা চমৎকার জুটি হয়, কি বলিস তোরা? সবাই উৎফুল্ল হয়ে উঠল। হ্যাঁ রে, তাই তো। সারিয়া যেন বেশ খুশি হলো কথাটা শুনে। রোজা যেন মুহূর্তেই স্থবির হয়ে গেল। কি শুনলো সে এটা? তার হৃৎপিণ্ডের ধকধকানিটা হঠাৎ করে থেমে যাওয়ার মতো অনুভব হলো। সে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছিল না, যেন পুরো দেহ অবশ হয়ে গেছে। তার চোখের পলক একেবারের জন্য পড়ল না। সারিয়া এবং আহমেদের নাম একসাথে শুনে তার মনে হলো যেন কেউ তার বুকের ভেতর ছুরি চালিয়ে দিয়েছে। তৌসিফও হকচকিয়ে গেল। এই মুহূর্তে সেরকম কিছু আশা করেনি। সে বড় বড় চোখ করে চুপসে যাওয়া রোজার দিকে তাকালো। রোজার এই ব্যথার মধ্যে আরেকজন বলে উঠল, আরে আমি তো ভেবেছিলাম আহমেদ এবং সারিয়া রিলেশন আছে, দুজনকে একসাথে যা মানায় না ভাই, কি আর বলবো। সারিয়া লাজুক কণ্ঠে বলে উঠল, আমিও তো তাই চাই রে, আমারও মনে হয় উই আর মেড ফর ইচ আদার। শেষের কথাটা সারিয়া রোজার দিকে আর চোখে তাকিয়ে বলল। এদিকে তৌসিফের খাওয়া বন্ধ হয়ে আছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। আসলে তৌসিফ ছাড়া আর কেউই জানে না যে আহমেদ রোজাকে ভালোবাসে। সবাই মনে করে আহমেদ রোজাকে বোনের মতো দেখে। রোজার হৃদয় ক্রমশ ভারী হয়ে উঠছে।
আহমেদ আর সেই মেয়ের নাম একসঙ্গে আবার শুনে রোজার বুকের ভেতর যেন হালকা এক ব্যথা ছড়িয়ে পড়ল। মুখে হাসির ছায়া টিকিয়ে রাখতে চাইলেও তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা নেমে এলো। সে অনুভব করলো তার এতদিনের লুকানো ভালোবাসা যেন হঠাৎ করেই ধোয়ার মতো মিলিয়ে যেতে বসেছে। এদিকে রকি আবার প্রথম দেখাতেই রোজাকে পছন্দ করে ফেলেছে। সে তো মনে মনে রোজাকে প্রপোজ করবে বলে ভেবে রেখেছে। রোজার সাথে কথা বলার অজুহাতে সে আবার রোজাকে বলে উঠল, কি মনে হয় রোজা, আহমেদ এবং সারিয়া বেশ মানায় না? রোজা ম্লান চোখে হেসে বলে, হ্যাঁ, খুব মানায়। তৌসিফ অসহায় চোখে তাকালো রোজার দিকে। মেয়েটাকে এই মুহূর্তে দেখে তার খুব মায়া হচ্ছে। আসলে রকির সাথে তৌসিফের তেমন ভালো সম্পর্ক নেই, যে কারণে কিছু বলতে পারছে না। তাহলে এখনই গিয়ে তার মুখ ফাটিয়ে দিত। এদিকে রোজা খুব কষ্ট করে নিজের চোখের পানি আটকে রেখেছে। তার জলে টইটুম্বুর মেঘলা চোখে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এর মধ্যে রকি আবারও সারিয়াকে উদ্দেশ্য করে বলল, তুই চিন্তা করিস না তো, আহমেদ ফিরে আসুক। এখন আমি তোর সাথে আহমেদের বিয়ের কথা বলবো। কেন, ও তোর মতো একটা সুন্দরী হট একটা মেয়েকে বিয়ে করবে না বলতো? অবশ্যই অ্যাকসেপ্ট করবে, টেনশন নিস না। সারিয়া লাজুক চোখে নিজের চুল কানে গুজল আর বলল, আমার তো মনে হয় আহমেদও মনে মনে আমাকে পছন্দ করে, আসলে বলতে পারে না। রকি বলল, হতেও পারে, আসুক তাহলে। আজও এর একটা দফা রফা করা লাগবে, কি বলিস সবাই? তসিফ এবং রোজা বাদে সবাই উৎফুল্লে সম্মতি জানালো। রোজা সহ্যসীমা বাইরে চলে গেল সবকিছু। আহমেদের ওপর তার ভীষণ রাগ লাগছে। সে হঠাৎ উঠে দাঁড়ালো এবং সবার উদ্দেশ্যে বলল, ভাইয়া, আপনারা তাহলে এনজয় করুন, আমার একটু কাজ আছে, আমার এখনই বাড়িতে ফিরে যাওয়া দরকার। রকি বলে উঠল। কেন রোজা, থাকো, এখনো তো কিছুই হলো না। রোজার সাথে সাথেই টেবিল থেকে এক গ্লাস জুস উঠিয়ে নিল এবং ঢকঢক করে পুরোটা খেয়ে ফেলল সে। এরপর মুখ মুছে বলল, আবার কোনো একদিন হবে ভাইয়া, আমার এখন খুব যাওয়া দরকার, আসছি। কোনো মতে এলোমেলোভাবে কথাগুলো বলে তড়িঘড়ি করে সে হাতের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল রেস্টুরেন্ট থেকে। তৌসিফ আটকাতে গিয়েও আটকাতে পারল না। রোজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাবার পর তৌসিফ সাথে সাথেই তার ফোন বের করে কিছু একটা টাইপ করলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রোজা ফুটপাতে হাঁটতে থাকলো। তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে কখনোই এমন কিছু ভাবেনি। আর তার এখন মনে পড়েছে সেই দিনগুলোর কথা, যখন সারিয়া সবসময় আহমেদ এবং তার মাঝে চলে আসতো। রোজা মনে মনে নিজেকেই ধিক্কার জানালো। আসলেই তো আহমেদ কত বড় একজন স্টেটাসের ছেলে, সে কত উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে। তার মতো একটা মধ্যবিত্ত মেয়ের সাথে তাকে তো কোনোভাবেই মানায় না। সে কিভাবে এরকম অসম্ভব চিন্তাভাবনা করেছিল কে জানে। বারবার চোখ মুছতে মুছতে রোজার চোখ দুটো লাল হয়ে গেছে। আশেপাশে গাড়ি থাকলেও সে এখন হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার পরিকল্পনা করলো। কিছুক্ষণ পর আহমেদ যখন ফোনে কথা শেষ করে পার্টির ভেতরে ফিরে এলো, চারপাশের উজ্জ্বল আলো আর মানুষের কোলাহলের মাঝে তার মন অস্থির হয়ে উঠল। কিছু একটা যেন ঠিক নেই। সবার মধ্যে হাসি মজার ছড়াছড়ি, কিন্তু রোজার সেই শান্ত নীল শাড়ির আভা খুঁজে পাচ্ছিল না সে। তার বন্ধুরা তখন মজা করছিল। রোজার চেয়ারটা খালি দেখে সে তৌসিফের কাছে গিয়ে উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, ও কোথায়? তৌসিফের বলার আগেই রকি বলে উঠল, ওর নাকি একটা কাজ আছে, এর জন্য চলে গেল। তুই এদিকে আয়, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সারিয়া লাজুক হাসত। তৌসিফ সাথে সাথেই আহমেদকে বলল, তোর ফোনে আমি একটা মেসেজ পাঠিয়েছি, একটু দেখ। আহমেদ সবার দিকে এক পলক তাকিয়ে ভ্রু কুচকে নিজের ফোনটা বের করে তৌসিফের পাঠানো মেসেজটা দেখল। ফোনের স্ক্রিনে চোখ রাখতেই তার বুকের ভেতর শূন্যতার ঝড় বয়ে গেল। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, যেন তার পা দুটি মাটির সঙ্গে আটকে গেছে। পুরো মেসেজটা ভালো করে পড়ে একটু পরে আহমেদ চোখ বন্ধ করে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে থমথমে কণ্ঠে ডেকে উঠল। রকি? সবাই তার দিকে তাকালো। আহমেদ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, রোজা আমার ভার্সিটির জুনিয়র, অথবা আমার শুধুমাত্র পরিচিত বলে আজ এখানে আসেনি। সবাই ভ্রু কুচকে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। আহমেদ শক্ত কণ্ঠে বলে উঠল, রোজা আমার হবু বউ, ভালোবাসি আমি ওকে। সঙ্গে সঙ্গেই সবার মাথায় যেন বাজ পড়ল। শুধুমাত্র স্বাভাবিক থাকলো তৌসিফ। আহমেদ আবারও বলে উঠল, শুধুমাত্র তোদের জন্য হয়তোবা ও আজ আমাকে ভুল বুঝবে। ভালোবাসা পাওয়ার আগেই মনে হয় হারিয়ে ফেলব।
আর দয়া করে আমাকে নিয়ে শাড়ির সাথে এরকম উদ্ভট মজা করাটা বন্ধ কর। শাড়িয়াকে আমি কখনো অন্যরকম চোখে দেখিনি। শাড়ির সাথে আমার কিছুই নেই, আর না আমি শাড়িয়াকে পছন্দ করি। সিয়াম বলে উঠল। তুই তো আমাদের কাছে এরকম কিছু বলিসনি আহমেদ, আমরা তো জানতাম না। সবাই সহমত প্রকাশ করল। তারা তো আসলেই জানতো না। তারা যদি জানতো তাহলে কি তারা এমন করতো? বরং তারা রোজাকে অনেক ভালো করে ট্রিট করতো। এদিকে সারিয়ার চোয়াল আবারও শক্ত হয়ে আসতো। তার মাথায় দপদপ করে আগুন জ্বলছে। সেই ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হলো। কারোর কথাই এখন আহমেদের কানে যাচ্ছে না। সে এখন শুধুমাত্র ভাবছে ওই পরিস্থিতির কথা। সবাই যখন তাকে আর সারিয়াকে নিয়ে এসব বলছিল তখন রোজা নিশ্চয়ই চুপ ছিল। সে তো অনেক নরম মনের। সবাই মিলে ওকে অপমান করলেও তো সে কখনোই গলা উঁচু করে কিছু বলতে পারবে না। নিশ্চয়ই সে নীরব থেকে শুধুমাত্র কষ্ট পেয়েছে। এই ভাবনাই তার অন্তরকে ভেঙে চুরমার করে দিল। সে বুঝতে পারল রোজা তার এই কষ্ট আর সহ্য করতে না পেরে চলে গেছে। হৃৎপিণ্ডটা কেঁপে উঠল আহমেদের। আহমেদ সবার উদ্দেশ্যে বলল, আমাকে এখন যেতে হবে। তোরা এনজয় কর, তোর সিফ কালকে দেখা হবে। হুমায়রাকে বাড়িতে পৌঁছে দিস। বলে আর এক মুহূর্ত সেখানে থাকলো না আহমেদ। এক অজানা শঙ্কায় তাড়িত হয়ে আহমেদ দ্রুত বাইরে ছুটল। কিন্তু রোজা কোথাও ছিল না। চারপাশের পথঘাট ফাঁকা, রাতের হালকা হাওয়া আর শ্বাসকে ভারী করে তুলছিল। আহমেদ শিওর রোজা এখন কোনো রকম ট্যাক্সি নিয়ে তাহলে যেতে পারবে না। সে নিশ্চয়ই হেঁটে এদিকে গিয়েছে। আহমেদ রাস্তা ধরে ছুটতে লাগলো। প্রতিটি মুহূর্ত তার কাছে এক শাস্তির মতো লাগছিল। রোজার স্তব্ধ মুখ, তার চোখের সেই নীরব ব্যথা সবকিছু তার মনে ভেসে উঠছিল। সে তো আসলে এই মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তার আগে সবকিছু বলা উচিত ছিল। আমি কেন আগে কিছু বলিনি? এই প্রশ্নটা যেন তার মনের প্রতিটা কোণে আঘাত করতে লাগলো। সে জানতো আর কোনো সময় নষ্ট করা চলবে না। আজকেই তাকে বলতে হবে তার সমস্ত ভালোবাসা, তার মনের গভীরের অনুভূতি। বেশ কিছুটা পথ পেরিয়ে আহমেদ অবশেষে রোজাকে খুঁজে পেল। রোজা দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। আহমেদ আর বেশি দেরি না করে দ্রুত গতিতে রোজার পিছে পিছে চলে গিয়ে রোজার হাত ধরলো আর বলল, রোজা দাঁড়াও, কথা আছে তোমার সাথে। রোজার মনে খুব ভালো করেই অভিমান জেঁকে বসেছিল। সে বলল, আমরা পরে কথা বলি, এখন বাড়ি যেতে হবে। আহমেদ অবাধ্য হয়ে তার হাত আরো বেশি করে চেপে ধরে তাকে সামনে ঘুরিয়ে বলল, না, আজকেই বলবো। এমনিতে অনেক দেরি করে ফেলেছে। তুমি একটু কথা শোনো আমার। আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, আমি এক্ষুনি বলবো। একটু কথাটা শোনো প্লিজ। রোজা আর সহ্য করতে না পেরে ঝাড়ি মেরে আহমেদের কাছ থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে কান্না করতে করতে বলে উঠল, আপনাকে কিছু বলা লাগবে না। আমি জানি আমি ভুল করেছি। আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আমি খুব ভালো করেই জানি যে আমি আপনার সাথে যাই না। আপনার লেভেল স্ট্যাটাস অনেক উঁচু। আমার মতো এত মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়েকে আপনার সাথে মানায় না। আমি খুব ভালো করেই জানি। আহমেদ নীরব থেকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো রোজার থেকে। রোজা আবারও নাক টেনে বলল, আমি এটাও জানি যে সারিয়ার সাথে আপনাকে অনেক ভালো মানায়। সারিয়া অনেক বড় লোকের মেয়ে, তার অনেক কিছু আছে। দেখতে সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী, অন্তত আমার মতো বোকা না। আমি খুব ভালো করেই জানি। আমাকে বারবার মনে করিয়ে দিতে হবে না। আহমেদ এখনো নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রোজার দিকে। তার প্রিয়তমা কত সহজ সরল মনে গড় গড় করে সবকিছু বলে দিচ্ছে তাকে। আবার চোখ ঘষতে ঘষতে একদম লাল বানিয়ে ফেলেছে মেয়েটা। শুধুমাত্র চোখ নয়, কাঁদতে কাঁদতে পুরো মুখ লাল হয়ে গিয়েছে। ফর্সা থেকে লাল আভাটা একদম ফুটে উঠেছে। আহমেদের ইচ্ছে করলো একটু ছুঁয়ে দিতে, একটু ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। এই কারণে নিজেকে নিয়ন্ত্রণ করলো সে। রোজার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। সে আবারও চোখ মুছে হেঁচকি তুলতে তুলতে বলল, আমি ভুল করেছি। আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আপনাকে আর কিছু বলা লাগবে না। আর আমি জানি আপনাদের দুজনকে অনেক ভালো মানাবে। এটাও জানি যে আপনারা মেড ফর ইচ আদার। আহমেদ একইভাবে তাকিয়ে থেকেই বলে উঠল, তোমার তাই মনে হয়? রোজা তড়িৎ গতিতে বলে উঠল, তাছাড়া আর কি? আহমেদ মুচকি হেসে রোজার বাহু টেনে ধরে তাকে নিজের বুকে ফেলে দিল। রোজা তাল সামলাতে পারল না। হুমড়ি খেয়ে তার ছোট্ট দেহখানা আহমেদের বুকের উপর পড়ল। আহমেদ তার মাথাটা নিজের বুকের ঠিক বাম পাশে চেপে ধরে বলল, একদম নড়বে না। রোজা যেন খুব বাধ্য মেয়ে।
আহমেদের কথায় সে ঘাপটি মেরে তার বুকে মাথা রেখে চুপ করে রয়েছে। আহমেদের হৃদস্পন্দন সে ভালো করে শুনতে পাচ্ছে। এভাবে তাকে বুকে জড়িয়ে রাখার কোনো কারণ রোজা খুঁজে পেল না, কিন্তু এইভাবে থাকতে তার বেশ ভালো লাগছে। কেন যেন খুব শান্তি অনুভব হচ্ছে। মনে হচ্ছে এইটাই তার নিরাপদ স্থান। বেশ কিছুক্ষণ পর আহমেদ বলে উঠল। তুমি কি কিছু বুঝতে পারছো? রোজা সেভাবেই ডানে বামে মাথা ঝাঁকালো। আহমেদ একটা ঢোক গিলে বলল, আমার হার্টবিট কতটা বেড়ে গিয়েছে তুমি বুঝতে পারছো না? রোজা তখন থেকে সেটা বুঝতেই পারছিল। আসলে সে আহমেদের বুকে মাথা রেখে আহমেদের ঢিপ ঢিপ করে দ্রুত গতিতে বাড়তে থাকা হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। আহমেদ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, একজন স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে হার্টবিট 60 থেকে 100 হয়, কিন্তু আমার হার্টবিট এখন নিয়ন্ত্রণে নেই। সে এখন ছন্দ হারিয়ে দৌড়াতে শুরু করেছে, প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে। হয়তো এখন প্রতি মিনিটে 140 হচ্ছে। অথচ আমার কোনো হার্টের সমস্যা নেই, আর না আমি হার্টের রোগী। একটা মুহূর্তে এরকম মেডিকেল সায়েন্টিফিক টাইপ কথা শুনে রোজা ভ্রু কুঁচকে ফেলল। আহমেদ রোজাকে নিজের বুক থেকে ওঠালো। এরপরে রোজার দুগালে হাত গলিয়ে দিয়ে তার ছোট্ট মুখখানা আলতো করে ধরে বলল, জানো কেন এমন হচ্ছে? রোজার দুদিকে মাথা নাড়ালো। সে জানে না। আহমেদ কিছুক্ষণ তাকিয়ে রইল রোজার গভীর সে চোখ দুটোর দিকে। এখনো চোখ দুটো ভেজা ভেজা রয়েছে। বোকা মেয়েটা কতটা কান্না করেছে কে জানে। আহমেদ কিছুটা সময় নিয়ে বলল, তোমার জন্য, তোমার জন্য আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। রোজা চোখ পিটপিট করে তাকালো। আহমেদ আবারও বলল, অবশ্যই এটা নতুন না। প্রথম থেকেই তোমাকে দেখলে আমার নিজেকে হার্টের রোগী মনে হয়। একদিন তো সন্দেহবশত আমি ডাক্তার দেখাতে হসপিটালেও গিয়েছিলাম, সত্যি সত্যি আবার হার্টের সমস্যা হলে কিনা তা জানতে। রোজার এই মুহূর্তে বেশ হাসি পেল। লোকটা নিজেকে হার্টের রোগী মনে করেছিল, কিন্তু হাসল না, সে তো অভিমান করে রয়েছে। আহমেদ এক গভীর শ্বাস নিল। তার কণ্ঠে আবেগ ঝরে পড়ল। আমি আর লুকিয়ে রাখতে পারছি না। রোজা আবারও টলমল চোখে তাকালো আহমেদের দিকে। আহমেদ আরো বেশি শক্ত করে ধরল রোজার মুখখানা। এরপর একটা বড় শ্বাস নিয়ে বলে উঠল, আমি তোমায় ভালোবাসি রোজা, খুব ভালোবাসি। রোজা প্রতিক্রিয়া দিতে ভুলে গেল। শুধু তার মস্তিষ্কের নিউরনে এখনো বাড়ি খাচ্ছে আহমেদের এই ন্যানো সেকেন্ড আগে বলা কথাটা। আবারও কথাটা শুনতে ইচ্ছে হলো তার। সে ভুল শুনল নাকি? রোজা অস্পষ্ট সুরে বলল, আবার বলুন। আহমেদ যেন বাধ্য ছেলে আজ। কোনো তাড়া নেই। তার প্রিয়তমা তাকে যতবার বলতে বলবে সে ততবারই বলবে। রোজার আরেকটু কাছে এগিয়ে গেল আহমেদ। আর 3-4 সেন্টিমিটার এগুলোই রোজার অধরের সাথে তার অধর মিলে যেতে পারবে। আহমেদকে এতটা কাছ থেকে দেখেও রোজা চোখের পলক ফেলল না। এই মুহূর্তে লজ্জাও পেল না। তাকিয়ে রইল সেই ধারালো তীরের মতো চোখ দুটোর দিকে। আহমেদ আবারও চোখে চোখ রেখে বলে উঠল, মিস আফরোজা জেরেন রোজা, আমার মায়াবতী। এই সাদ আহমেদ রহমান তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। তুমি তাকে পাগল বানিয়ে দিয়েছ। তুমি তাকে তোমার মায়ের সাহায্যে কালো জাদু করেছ। এতটাই পাগল বানিয়ে দিয়েছ যে সে এখন খুব তাড়াতাড়ি তোমাকে মিসেস সাদ আহমেদ রহমানের বানানোর পরিকল্পনা করে ফেলেছে। রোজা স্তব্ধ হয়ে শুনছিল। তার চোখ ধীরে ধীরে পানিতে ভরে উঠল, কিন্তু সে কিছু বলছিল না। রোজার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছিল। আহমেদ আরও কাছে এগিয়ে এলো। তার চোখে চোখ রেখে বলল, আমার সব কিছু, আমার হৃদয়, আমার দেহ, মন, আমার সব অনুভূতি শুধু তোমার জন্য রোজা। তুমি কি আমার অর্ধাঙ্গিনী হবে? রোজা অবাক হয়ে তাকালো আহমেদের দিকে। কোনো রকম কথাবার্তা নেই, একদম সরাসরি বউ বানানোর কথা বলে ফেলল। রোজার চোখ থেকে দুফোঁটা জল নীরবে গড়িয়ে পড়ল। রোজা ধীরে ধীরে তার মাথা নাড়ালো। রোজার নীরব সম্মতিতে আহমেদ বিজয়ের হাসি হাসল। সে হাত বাড়িয়ে রোজার হাতটি ধরল, নরম কাঁপুনিতে ভরা সেই হাত। আজ থেকে এক মুহূর্ত তোমাকে কষ্ট পেতে দেব না। আমি তোমার পাশে থাকবো সবসময়, প্রতিটা মুহূর্তে, মৃত্যুর আগ পর্যন্ত। কিছু সময় নিয়ে আহমেদ আবার বলে উঠল, তুমি কি আমাকে ভালোবাসো না? রোজার যেন মনে মনে খুব রাগ হলো। এত কিছু হলো তাও এই লোকটা বুঝতে পারলো না নিজেকে কি অবুঝ শিশু মনে করে। এসব কিছু রোজা বলতে চাইল। আহমেদের আবেগময়ী দৃষ্টি দেখে রোজা গলে গেল। ধীর কণ্ঠে বলেই ফেলল, আমিও ভালোবাসি। আহমেদ শুনতে পেল, খুব ভালো করে শুনতে পেল সে। কিন্তু অন্যদিকে তাকিয়ে একটু মুচকি হেসে সে দুষ্টুমি করে বলে উঠল,
শুনতে পাইনি, আবার বলো। রোজাই বেশ ভালোই বুঝলো যে সে আহমেদকে দুবার ভালোবাসি বলিয়েছে বলে তাকেও আহমেদ দুবার বলিয়ে ছাড়বে। অসভ্য লোক। রোজা এবার একটু জোরে বলে উঠল। আমিও ভালোবাসি। আহমেদ চোখ বড় করে বলে উঠল। সে কি বলে কি মেয়ে, সত্যি নাকি? আমি তো জানতামই না।